আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই যে আপনারা অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন যে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে। সেটা হচ্ছে যে ঢাকা ১৭ আসনে জামাতের মনোনীত প্রার্থী ডক্টর খালিকুজ্জামান। তিনি যখন ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে প্রবেশ করতে যান এবং তার সাথে যখন উনার দেহরক্ষী ছিলেন অস্ত্রধারী দেহরক্ষী, তখন উপস্থিত যে সেনা সদস্যরা ছিলেন যারা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন তারা উনাকে বাধা প্রদান করেন এবং এখানে সেনা সদস্যের সাথে ওনার অনেক বাকবিতণ্ডা হয় এবং এটা নিয়ে অনেক বিতর্ক চলছে। সেই বিতর্ক বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই। চলুন আমরা আলোচনায় ফিরে যাই। সেখানে আমরা বিস্তারিত ব্যাপারটা নিয়ে আলোচনা করব। চলুন আমরা আলোচনায় যাই। ধন্যবাদ আপনাদের সকলকে। যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে ঢাকা ১৭ আসন, যেটা বাংলাদেশের একটি ভিআইপি সংসদীয় আসন। যেই আসনে যে প্রতিযোগিতা নিয়ে নির্বাচনের প্রতিযোগিতা নিয়ে সকলেই দৃষ্টি সেদিকে আছেন। কারণ এখানে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান তিনি নির্বাচন করছেন। তার অপোজিশনে আছেন ডাক্তার খালিকুজ্জামান, জামাতের প্রার্থী। মোটামুটি এই আসনটা খুবই গুরুত্বপূর্ণ, সবার দৃষ্টি এদিকেই। তো সেই কারণেই ডাক্তার খালিকুজ্জামানের বিষয় নিয়ে মিডিয়াতেও একটি কৌতূহলের জায়গা তৈরি হয়েছে অলরেডি, যেহেতু তিনি খুবই একজন হেভিওয়েট প্রার্থীর সাথে নির্বাচন করছেন। তো এই ডাক্তার খালিকুজ্জামান যখন ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে উনি নির্বাচনী কাজে যাচ্ছিলেন, তো ক্যান্টনমেন্টের যে দায়িত্বে সেনা সদস্যরা ছিলেন তারা ওনাকে বাধা প্রদান করেন, কারণ ওনার গাড়ি বহরে অস্ত্রধারী ওনার দেহরক্ষী ছিলেন। তো ক্যান্টনমেন্টের সাধারণ নিয়ম যেটা, যে সেখানে ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে কোনো অস্ত্রধারী ব্যক্তি যাওয়া আসা করতে পারে না, কারণ এটা খুবই সুরক্ষিত এবং এটা সেন্সিটিভ একটি প্রতিষ্ঠান। এখানের নিরাপত্তা দেখভাল দেখাশোনা করেন আর্মির ইন্টেলিজেন্সের যারা আছেন তারা, তারপরে যেটা আর্মির যে নিরাপত্তা প্রহরী যাদেরকে আরএমপি পুলিশ বলা হয় তারা এটার দেখভাল করেন। তো সেখানে যখন খালিকুজ্জামানকে বাধা প্রদান করা হয়, তিনি উপস্থিত যিনি দায়িত্বরত ব্যক্তি ছিলেন তার সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে যান এবং এখানে উনি উপস্থিত যে সেনা সদস্য ছিলেন তাকে যে ব্যাপারটা বলেছেন যে সময় সবসময় একরকম থাকে না, সময় পরিবর্তন হয়। এই বক্তব্যের মাধ্যমে পরোক্ষভাবে একজন সেনা অফিসারকে হুমকি দিলেন। আসলে এই ব্যাপারটা খুবই দুঃখজনক, কারণ আমরা জানি যে যারা দায়িত্ব পালন করেন তাদেরকে আইনের দিক দিয়ে সর্বাত্মকভাবে সহযোগিতা করা উচিত। ওনারা খুবই অসহায় থাকেন। ওনাদেরকে যদি কোনো প্রভাবশালী ব্যক্তি এ ধরনের কথা বলেন যে সময় একরকম থাকে না, তাহলে তারা ইনসিকিউর ফিল করবেন এবং তারা ঠিক মতো তাদের দায়িত্ব পালন করতে তারা পারবেন না। এখন এখানে একটা বিষয় হচ্ছে যে ডক্টর খালিকুজ্জামান তিনি সংসদ সদস্য নির্বাচন করছেন কি উদ্দেশ্যে? তিনি তো আইন প্রণেতা হবেন। তো যিনি আইন প্রণেতা হবেন তিনি যখন আইন অমান্য করার মধ্যে ওনার প্রবণতাটা বেশি কাজ করবে, উনি যখন আইন মানতে চাইবেন না, আইন প্রয়োগকারী একজন সংস্থা যখন ওনাকে রিকোয়েস্ট করবেন যে স্যার আপনি যেন না, এটাতে আমাদের নিষেধ আছে, উনি যখন তার সাথে তর্কতর্কি করবেন, তো স্বভাবতই প্রশ্ন আসেন যে আসলে এরকম একজন ব্যক্তির পক্ষে এই ধরনের কাজ কতটুকু সমীহ। উনি যদি সেই জায়গায় খুব ভদ্রভাবে এই ব্যক্তিকে সম্মান জানিয়ে সেখান থেকে চলে আসতেন, তাহলে এটা ওনার জন্য সবচেয়ে ভালো হতো এবং ওনার জনপ্রিয়তাটা অনেক বাড়তো। যেখানে উনি একজন আইন প্রয়োগকারী ব্যক্তি, যেখানে আইন প্রয়োগ করতে যাচ্ছেন তার সীমাবদ্ধতার জায়গা থেকে ওনাকে অনুরোধ করছেন যে আইন মানার জন্য, তিনি তার সাথে উল্টা তর্কতর্কি করছেন এবং ওনাকে প্রচ্ছন্নভাবে হুমকি দিলেন যে সব সময় একরকম থাকে না, আপনারা বিভিন্ন ব্যক্তিদেরকে আপনারা বেশি এক্সেস দিচ্ছেন, আমাকে কম এক্সেস দিচ্ছেন। এবং উনার সবচেয়ে মজার ব্যাপার যে উনি যে পরিচয়টা দিচ্ছেন, উনি তো উনার নিজের পরিচয়টা তো সবচেয়ে বড় পরিচয়। উনি একজন জামাতে মনোনীত সংসদ সদস্য। উনি বলতে পারেন যে আমি জামাত মনোনীত সংসদ সদস্য। সেই জায়গাতে উনি বলছেন কি যে আমি তারেক জিয়ার বিপরীতে, আমি ওনার বিপক্ষে আমি নির্বাচন করেছি, তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী। উনি তারেক জিয়ার বিপক্ষে নির্বাচন করছেন, সম্ভবত এটাই তার কাছে সবচেয়ে বড় প্রাউড ফিলের একটা জায়গা। কিন্তু ওনার বোঝা উচিত যে তারেক জিয়ার যেই সকল ফ্যাসিলিটিস যেগুলো পেতে পারেন একটি দলের প্রধান হিসেবে, সেই ফ্যাসিলিটিস গুলো ওনার প্রতিপক্ষে যিনি নির্বাচন করছেন তিনি নাও পেতে পারেন। কারণ তারেক জিয়ার যে দলীয় স্ট্যাটাস আর ওনার দলীয় স্ট্যাটাস তো এক না। তারেক জিয়ার স্ট্যাটাসের সাথে
ডক্টর শফিকুর রহমান স্ট্যাটাসের মিলে, কারণ ওনারা দুজনই দলের প্রধান, ওনারা দুজন কম্পেয়ার করতে পারেন যে কে বেশি সুবিধা পাচ্ছে, কে কম সুবিধা পাচ্ছে, কিন্তু কাকদের সাথে উনি যখন কম্পেয়ার করেন তখন জিনিসটা আসলে কিছুটা হলে হাস্যকর হয়ে দাঁড়ায়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে উনি আইন প্রণয়ন করতে যাবেন ভবিষ্যতে বাংলাদেশ সংসদে, যিনি আইন প্রণেতা হবেন তিনি যখন আইন মানতে বাধ্য থাকেন না, আইন প্রয়োগকারী সংস্থার সাথে উনি তর্কে জড়িয়ে যান, সেই জায়গাতে আমাদের একটা প্রশ্ন যে যে ধরনের ব্যক্তিরা যদি সংসদে যায়, তারা যদি আইন প্রণয়ন করে প্রজাতন্ত্র কর্মচারী, তাদের সাথে ওনার বিহেভটা কিরকম হবেন? ওনার বিহেভটাতে একরকম এখানে খুব অ্যাগ্রেসিভ আমাদের কাছে মনে হয়েছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে 5 তারিখের পরে বিভিন্ন ব্যক্তিরা আমাদের কাছে এসে পা ধরেছে, ওনার ক্ষমতার একটা অহংকারী মনোভাব দেখা দিয়েছে, যে বিভিন্ন বড় বড় আমলা ব্যক্তিরা আমাদের কাছে এসেছে, আমাদের কাছে পা ধরে মাপ চেয়েছে, ক্ষমা চেয়েছে, এর মাধ্যমে উনি উনার অহংকারটাই জাতির কাছে তুলে ধরলেন। তো এখানে আমরা একটা বিষয় কথা বলতে চাই, যেটা হচ্ছে বর্তমান সময়ে জামাত ইসলামী খুব একটা বক্তব্য মাঠে ঘাটে প্রচার করছেন, যে যেটা হচ্ছে যে আমরা জনগণের শাসক নয়, জনগণের সেবক হতে চাই। ঠিক একই রকম বক্তব্য কিন্তু অতীতে আমাদের সরকার শুনিয়েছিল। আপনারা অনেকে জানেন কিনা যে বঙ্গবন্ধু যখন দেশ পরিচালনা করে স্বাধীনতা পরবর্তী সময় তিনি একটা কথা সবসময় বলতেন যে আমি জনগণের শাসক নয়, জনগণের সেবক। কিন্তু ওনার সেবাটা কোন পর্যায়ে ছিল সেটা তো আমরা দেখতে পেয়েছি। উনি নিজেকে সেবক হিসেবে দাবি করলেও প্রকৃত অর্থে উনি কিন্তু একজন শোষক হিসাবেই নিজেকে জাতির কাছে উপস্থাপন করেছেন, যার কারণেই পরবর্তী সময়তে ওনাকে করুণ পরিণতি ভোগ করতে হয়। উনি একনায়কতান্ত্রিক ব্যবস্থার দিকে ধাবিত হয়েছেন। যা সেই কথাতে আমরা না যাই, ঠিক একই বয়ের বর্তমান সময়তে জামাত ইসলামীও বলছে যে আমরা জনগণের শাসক নয়, জনগণের সেবক হতে চাই। তো যেই দলের একটা মুখ্য উদ্দেশ্য হচ্ছে জনগণের সেবক হওয়া, সেই দলের বর্তমানে একজন সংসদ সদস্য প্রার্থী যখন একজন সেনা অফিসারের সাথে বা কর্তব্যরত সেনা সদস্যের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে, সেখান থেকে কি আমরা একটু বুঝে নিতে পারি না যে ওনাদের মতো ব্যক্তিরা যখন জনগণের সেবা করার সুযোগ পাবে বা জনগণকে পরিচালনা করার সুযোগ পাবে, রাষ্ট্র ক্ষমতায় যাবে, তাদের অ্যাটিটিউডগুলো কেমন হতে পারে? সেখান থেকে আমরা বুঝে নিতে পারি যে আসলে আমরা কথার ফুলঝুরি না ঝরিয়ে আমরা সবসময় চেষ্টা করব যে যেটা আমরা বলবো সেটা যেন বর্তমান সময়তে এটা ওন করি। ওই জামাতের এই ব্যক্তির জামাতের এই সংসদ সদস্যের কর্মকাণ্ডে কোনোভাবে এটা প্রকাশ হয় না যে উনি ভবিষ্যতে জনগণের সেবক হতে পারবেন। তো এইরকম ধরনের ব্যক্তিরা যারা নির্বাচন করছেন তাদের ব্যাপারে আমাদের সজাগ থাকা উচিত। আর দ্বিতীয় কথা হচ্ছে যে জামাতের পক্ষ থেকে যে প্রসঙ্গটা তোলা হচ্ছে যে এটা তো আগের ঘটনা, বর্তমান সময়ে কি জন্য এই ঘটনাটা ভাইরাল করা হলো বা জানানো হলো? এখানে আমাদের উত্তর হচ্ছে যে জানানোটা অবশ্যই ভালো হয়েছে। এই ভিডিওটা যদি না প্রকাশ হতো তাহলে তো আমরা জানতে পারতাম না যে ডক্টর খালিকুজ্জামান সেনা সদস্যের সাথে এই খুব ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন। খুব ঔদ্ধত্যপূর্ণ আচরণ করার কারণে আমরা যতটুকু জানতে পেরেছি দুঃখ প্রকাশ করেছেন। তো যা হোক, ওনাকে জন্য আমরা ধন্যবাদ জানাই যে উনি ওনার ভুলটা ধরতে পেরেছেন। ভুল ধরতে দেওয়ার সুযোগটা জনগণ পেয়েছে, এটা এই জন্যই ওই যারা ভিডিওটি প্রকাশ করেছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। শুধু ডক্টর খালেকুজ্জামান নয়, এই ধরনের আচরণ নির্বাচনের আগে যতগুলো প্রার্থী করবে তাদের সকলেরই খুব কর্মকাণ্ড জনগণের কাছে যত আসবে তত আমাদের জন্য সুবিধা হবে, যে যোগ্য এবং সঠিক প্রার্থী নির্বাচনের জন্য। তো আজকে আমরা এই পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, আপনারা গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে আমাদেরকে পরামর্শ দিবেন। ধন্যবাদ সকলকে।